সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত। দর্শক, আজকে আমরা কথা বলবো পুরুষের অন্যতম একটি কমন এবং গুরুত্বপূর্ণ সমস্যা প্রোস্টেট বড় হয়ে যাওয়া বা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট নিয়ে। পুরুষের এই সমস্যাটিকে অনেকে ক্যান্সার মনে করেন বা অনেকে লজ্জার কারণে চিকিৎসকের শরণাপন্ন হন না। আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মেরাজুল ইসলাম মিরাজ স্যার, প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড অফ ইউরোলজি, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, আমাদের আলোচনার বিষয় প্রোস্টেট বড় হয়ে যাওয়া। এই যে প্রোস্টেট শব্দটা, এটা আসলে কি এবং আমাদের শরীরের কোথায় আসলে থাকে এই অর্গানটি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেকেই প্রোস্টেট জানে না যে কোথায় থাকে, তাই অনেকে এটা নিয়ে অনেক ভুল ধারণা পোষণ করেন। প্রোস্টেট হলো একটা গ্রন্থি, যেখানে আমরা প্রস্রাবের থলির নিচে, জাস্ট নিচে এবং প্রস্রাবের নালীর চারদিকে আখরোটের আকারের একটা বস্তু বা গ্রন্থি থাকে, যেখান থেকে একটা রস নিঃসৃত হয়ে আমাদের শুক্রাণু প্রবাহিতে সাহায্য করে। এইটা হলো প্রোস্টেট এবং এটা জন্ম থেকেই আমাদের পুরুষদের থাকে এবং 40-এর পরে এইটা ন্যাচারালি প্রাকৃতিকভাবে একটু একটু বাড়তে থাকে, কিন্তু সবার এই সমস্যা হয় না। 50-এর পরে এটার কিছু কিছু সমস্যা কারো দেখা দিতে পারে, তবে 60-70 বছর বয়সে এটা আরও সমস্যা গভীর হতে পারে এবং কারো সমস্যা নাও হতে পারে। তবে মোট কথা হলো এটা কোনো ক্যান্সার নয়, এটা প্রাকৃতিকভাবেই বেড়ে থাকে বিভিন্ন কারণে। তো এই যে আপনি বললেন যে এটা প্রাকৃতিকভাবে বড় হয়, তো এটা যেহেতু একটা রোগ, তো কতটুকু বড় হওয়াকে আমরা আসলে রোগ বলতে পারি, বা এবং এটা আমাদের কেন হয়ে থাকে, এই যে বড় যে কেন হচ্ছে আসলে স্যার? এটা আমি বলেছি প্রাকৃতিকভাবে বড় হয়, কিন্তু তার পিছনে কিছু কারণও থাকে। সেই কারণগুলোর ভিতরে আমাদের যে হরমোন, আমরা একটা বয়সের পরে আমাদের হরমোনের কিছু তারতম্য দেখা যায়, বিশেষ করে টেস্টোস্টেরন এবং অন্যান্য হরমোনের সঙ্গে এর কিছু তারতম্য হয়, এটার জন্য হতে পারে। এবং বয়স একটা ফ্যাক্টর, বয়স যত বাড়বে প্রোস্টেট তত বাড়বে। মনে করেন 50 বছর একজন বয়সের 50% লোকের 50 বছর বয়সের তাদের এটা হওয়ার সম্ভাবনা থাকে, আবার 60 বছর বয়সে আরও সম্ভাবনা আরও বেশি হবে। তবে এটা সবার এইটা সমস্যা করবে না, যারা সমস্যায় পড়বে তারাই শুধু আমাদের কাছে আসে। যে এইটা সমস্যা কি হয়, একটা রোগী যখন প্রোস্টেট বেশি বেড়ে যায় তখন সে তার প্রথম সমস্যা হয় সে ঘন ঘন প্রস্রাব করতে থাকে এবং সে রাত্রেবেলা ঘুম থেকে উঠে প্রস্রাব করে, প্রস্রাবের বেগটা সরু হয়ে যায় এবং সে প্রস্রাব করতে গিয়ে দেখা যায় প্রস্রাব শুরু করতে পারছে না, প্রস্রাব করতে যাওয়ার আগেই তার প্রস্রাব 2-1 ফোঁটা হয়ে যেতে পারে, বা এটা বলে আর্জেন্সি, প্রস্রাব ধরে রাখতে পারে না এবং প্রস্রাব করতে গিয়ে সে দেখা যায় একবারে প্রস্রাব করতে পারে না, একটু করলো আবার প্রস্রাব বন্ধ হয়ে যায়, আবার শুরু করে এবং শেষের দিকে এমন হয় যে প্রস্রাব একবারে বন্ধ হয়ে যেতে পারে। সাথে সাথে কিছু রক্তক্ষরণ হতে পারে, প্রস্রাবের জ্বালা পোড়া হতে পারে। এই সব সমস্যা নিয়ে সাধারণত রোগী আমাদের কাছে আসে এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি যে তার প্রোস্টেট বড় হয়েছে এবং এটার সমস্যা দেখা দিয়েছে। যখন পেশেন্ট আসে আপনাদের কাছে, আপনারা কি দেখেই বুঝতে পারেন এটা, নাকি এটার জন্য আলাদা করে কোনো ল্যাব টেস্টের দরকার হয়? অবশ্যই আমরা প্রাথমিকভাবে আমরা রোগীর কাছ থেকে আমরা ইতিহাস নিই যে কতদিন ধরে তার এই সমস্যা এবং এটার সঙ্গে তার ফ্যামিলির কোনো যোগসূত্র আছে কি না এবং তার আত্মীয় স্বজনের ভিতরে কোনো এই রোগটা ছিল কি না, রোগীর ডায়াবেটিস আছে কি না, রোগীর অন্য কোনো সমস্যা আছে কি না, রোগীর স্বাস্থ্য কেমন। এরপর আমরা রোগীকে আমরা একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলি, আমরা পায়ুপথে আঙ্গুল দিয়ে একটা পরীক্ষা করি, এগুলো দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি প্রোস্টেট তার বড় হয়েছে। এরপরে আমরা কিছু ল্যাব ইনভেস্টিগেশন করি, যেমন প্রস্রাবের পরীক্ষাটা করি, যে রুটিন পরীক্ষা করে দেখলাম যে তার ইনফেকশন আছে কি না। তারপর তার আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি যে প্রোস্টেট কত বড় হয়েছে এবং প্রস্রাবের থলির ভিতরে ঢুকে গিয়েছে কতটুকু এবং প্রস্রাবের রাস্তায় কতটুকু বাধা খেয়ে প্রস্রাব কতটুকু তার রয়ে যাচ্ছে
এবং আরও একটা পরীক্ষা আছে, সেটাকে বলে ইউরোফ্লোমেট্রি। এই পরীক্ষাটা করে আমরা গতিটা স্যার কতটুকু কমেছে সেটা একটা মাপ নিতে পারি। আবার একটা পরীক্ষা করি সিরাম পিএসএ। এই পরীক্ষাটা করে আমরা জানতে পারি যে এটা শুধু প্রোস্টেটটা স্বাভাবিকভাবে বাড়লো নাকি তো কোনো ক্যান্সারের দিকে যাচ্ছে, সেটা আমরা এইসব পরীক্ষাগুলো অবশ্যই করি। এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে পরীক্ষা করি, আমরা ব্লাড সুগারটা দেখি এবং কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা, সেই জন্য আমরা সিরাম ক্রিয়েটিনটা দেখি। এই যে প্রোস্টেট বড় হয়ে যাওয়া, এটার জন্য বর্তমানে আমাদের চিকিৎসা পদ্ধতি কি আছে, বা আধুনিক চিকিৎসা পদ্ধতির মধ্যে কি কি চলে এসেছে এটার জন্য? চিকিৎসা, অনেক ক্ষেত্রে চিকিৎসা লাগেই না। যেসব প্রোস্টেট বড়, একটা আলট্রাসোনোগ্রামে আসলো, সে অন্য কোনো কারণে আলট্রাসোনো করলো, রোগী এসে বললো যে স্যার আমার প্রোস্টেট বড়, আমরা জিজ্ঞেস করি যে তার কোনো সমস্যা হচ্ছে কি না, কারণ প্রোস্টেট তো বড় হবেই ন্যাচারালি। তাহলে আমরা বলি যে আপনি অবজার্ভ করেন, একটু লাইফস্টাইল মডিফাই করেন, পানি অতিরিক্ত খাবেন না, তারপর স্বাস্থ্যটা একটু কমিয়ে রাখেন, মাংস একটু কম খান এবং নিয়মমাফিক চলাফেরা করেন, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করেন, তাহলে আপনার কোনো ঔষধ, প্রোস্টেটের জন্য কোনো ঔষধ লাগবে না। তারপর যদি দেখি তার মাইল্ড সিমটম আছে, যে তার একটু সমস্যা হচ্ছে, ঘন ঘন প্রস্রাব বা হয়, তাহলে তাকে আর একটু সাবধানে থাকতে বলি, যে চা কফি খাওয়ার অভ্যাস থাকলে সেগুলো একটু কমিয়ে দেন, অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকলে অ্যালকোহল একটু কমিয়ে দেন বা বন্ধ করুন। এবং এই লাইফস্টাইল মডিফিকেশন করার পরেও যদি দেখি যে তার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলেই আমরা শুধু একটু মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেমন আলফাজোসিন, ট্রাজোসিন, এগুলা আলফা ব্লকার দিয়ে থাকি, যেগুলো প্রোস্টেটের মাসেলটা রিল্যাক্স করে প্রস্রাবের রাস্তাটা প্রসারিত করে প্রস্রাবটা তার সুন্দরভাবে হতে পারে। এরপরও আমরা কিছু কম্বিনেশন ড্রাগও আছে, যে প্রোস্টেটটা কীভাবে ছোট করা যায়। অনেকে জিজ্ঞেস করে স্যার প্রোস্টেট ছোট করা যায় না, তখন আমরা বলি হ্যাঁ, সেজন্য আমাদের ঔষধ আছে, রেটোস্টেরয়েড, ফিনাস্টেরয়েড জাতীয় ঔষধ, যেটা 5-আলফা রিডাক্টেস ইনহিবিটর, যেটা আমরা টেস্টোস্টেরনটাকে, অ্যাক্টিভ টেস্টোস্টেরনটাকে ব্লক করে দিয়ে আমরা প্রোস্টেটটাকে ছোট করতে পারি। সেই ঔষধটাও আমরা অনেক সময় কম্বিনেশন ড্রাগও দিয়ে থাকি, তাতে অধিকাংশ রোগী উন্নতি হয় এবং আর অপারেশনের বা ফার্দার কোনো চিকিৎসা প্রয়োজন হয় না, এতেই ভালো থাকে। তারপর যদি এতে না হয়, তাহলে আমাদের আধুনিক একটা চিকিৎসা আছে, সেটা হলো আমরা বাইরে থেকে কোনো কাটাছেঁড়া না করে প্রস্রাবের ভিতর থেকে যন্ত্রের সাহায্যে প্রস্রাবের যে প্রোস্টেটটা বেড়ে গিয়েছিল, ওই রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিই। এটাকে বলে TURP, ট্রান্স ইউরোথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট। এটা খুবই আধুনিক এবং এটাই গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট। এটা আমরা এখন অ্যাভেলেবেল বাংলাদেশে, আমরা এটা করে থাকি, হলে রোগী অনেকটাই ভালো থাকে। তো এটা লাস্টলি যখন মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে বা কোনো মেডিকেল ট্রিটমেন্টে তার উন্নতি হচ্ছে না, তখনই শুধু আমরা এটা করি। বা কোনো কমপ্লিকেশন, যে প্রোস্টেট বড় হয়েছে, সঙ্গে তার স্টোন ফর্মেশন হয়েছে, বারবার ইনফেকশন হচ্ছে, বা তার রেনাল ফেলিয়ার হয়ে যাচ্ছে, বা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে, তখন আমরা এই অপারেশনটা তাদের জন্য রিজার্ভ রাখি। অনেকের মধ্যে একটা প্রচলিত ধারণা থাকে যে যাদের প্রোস্টেট বড় হয়ে যায় বা এই জনিত সমস্যা হয়, তাদেরকে যাদের সেক্সুয়াল লাইফে একটা প্রভাব ফেলে। এটা আসলে কিভাবে দেখেন আপনারা? প্রোস্টেট বড় হওয়ার জন্য সেক্সুয়াল লাইফের সমস্যা হয় না। সেক্সুয়াল লাইফের সমস্যা হবে প্রোস্টেটের জন্য যেসব ঔষধপত্র খায়, বিশেষ করে প্রোস্টেটটা ছোট করার জন্য আমরা যে হরমোনটা যে ব্লক করে দিই, প্রোস্টেট হরমোনটা হলো টেস্টোস্টেরন হরমোন, যেটা সেক্সুয়াল লাইফের জন্য খুবই জরুরি। সেটা যখন আমরা ব্লক করে দিই, তখন রোগী তার লিবিডো কমতে পারে বা সেক্সুয়াল তার সমস্যা হতে পারে। তখন আমরা প্রোস্টেটের চিকিৎসার জন্য তার সেক্সুয়াল প্রবলেম হতে পারে, প্রোস্টেটের জন্য নয়। স্যার, এরপর যে জানতে চাইবো, এই যে আমাদের প্রোস্টেট বড় হয়ে যায়, সেটার সাথে যে ক্যান্সারের একটা কথা চলেই আসে বারংবার, আসলে যোগসূত্রটা কি, আমরা কোথা থেকে এসেছে আসলে এই ব্যাপারটা? বিনাইন কথাটাই আসছে হলো যে এটা সাধারণভাবেই, এটা কোনো হার্মফুল কোনো কিছু না, এটা ধীরে ধীরে বাড়ে। এটার সঙ্গে সরাসরি ক্যান্সারের কোনো লিঙ্ক নাই। যার ক্যান্সার হবে তার ফ্রম দ্য ভেরি বিগিনিং, তার প্রথম পর্যায় থেকেই ক্যান্সার হবে। এবং সেইটা আমরা পার্থক্য করার জন্য আমরা যে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি, পায়ের পথে আঙ্গুল দিয়ে যে পরীক্ষাটা করি, সেইটা এবং পিএসএ যদি তার বেশি থাকে, 4 ন্যানোগ্রাম নর্মাল, এর উপরে যদি থাকে, তাহলে আমরা সাসপেক্ট করি যে এটা ক্যান্সার। তখন আমরা তাকে বায়োপসি করে
কনফার্ম হয়ে তখন সেই অনুযায়ী ক্যান্সার অনুযায়ী চিকিৎসা দিই, কিন্তু এটা খুবই রেয়ার। প্রোস্টেট বিপিএসের রুগী বা বিনাইন এলিমেন্ট প্রোস্টেটের রুগী যে ক্যান্সার হবে, এটা কথাটা ঠিক নয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে এত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, প্রোস্টেট বড় হয়ে যাওয়া যদিও খুবই সাধারণ একটি সমস্যা, তবে এটাকে অবহেলা করবেন না। সামান্য থেকে সামান্যতম যদি আপনি কোনো ধরনের লক্ষণ দেখেন, ডক্টরের শরণাপন্ন হন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।